হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। কালকে ভিডিও দিতে পারিনি। কালকে তোমার সকালের দিকে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, তোমরা সবাই দেখেছো। অনেকে দেখলাম যে বাবুর জন্য আর কি সুস্থতা কামনা করেছো। অ্যান্সার যদিও কাউকে দিতে পারিনি। তো কালকে আমি সকালবেলায় যেরকম ভিডিও করার জন্য রেডি হই সেরকমই রেডি হয়েছি। কালকে ছেলে স্কুলে যায়নি, বাড়িতেই ছিল। তো এর মধ্যে আমার পিসি শাশুড়ি আমাকে ফোন করে বলল, তনুশ্রী, বাবুর তো এরকম এরকম অবস্থা, তা বাবুকে ভেন্টিলেশনে দিয়েছে, আর অবস্থা কিন্তু খুবই খারাপ। মানে উনি সম্পূর্ণভাবে রেসপন্স করা বন্ধ করে দিয়েছেন। মানে আগে যেমন ডাকলে একটু সাড়া দিত বা চোখ খোলার চেষ্টা করতো, সেটা কিন্তু পুরো বন্ধ। খাওয়াও বন্ধ হয়ে গেছে। রাইস টিউব দিয়ে যেইটুকু ওরা পারছে রাইস টিউবের মাধ্যমে খাবার দিচ্ছে। এবার পিসি শাশুড়ি ফোন করে বলছে অবস্থা কিন্তু খুবই খারাপ, ডাক্তার কিন্তু বলেছে যে আপনারা সব রকম খবরের জন্য আর কি প্রস্তুত থাকবেন, কারণ উনি কিন্তু ডিটোরেট করছে প্রচণ্ড পরিমাণে, তুই মনকে শক্ত কর। তো এর মধ্যে আমার ছেলে সামনে বসেছিল, সামনে বসে থেকে বারবার জিজ্ঞাসা করছে যে মা কি বলছে, মা কি বলছে, দাদানের কি হয়েছে, কি বলছে। আমি বললাম কিছু হয়নি বাবা, মানে দাদানের, ও ডাক্তার চেষ্টা করছে, দাদানের অবস্থাটা আগের থেকে একটু খারাপ হয়েছে। তো পিসি শাশুড়ি বলল যে কেন ওর কাছে লুকাচ্ছিস, ওকে সত্যিটা বল, যে পরে বললে খারাপ হবে, তো ওকে সত্যিটা বলে দে। তো এর মধ্যে আমি বা মা মানে পিসি ফোনটা রাখার পরে আমি ছেলেকে বলেছি যে দাদানের অবস্থা ভালো না বাবা, দাদানকে ভেন্টিলেশনে দিয়েছে। দাদান কথা বলা টলা সব বন্ধ করে দিয়েছে। তো এই কথা শোনার পরে তো ছেলে সেই প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি। আমি তো সে ছেলেকে কিছুতেই সামলাতে পারছি না। হ্যাঁ, এবার ও তো জবের দিয়ে ধরো আমরা 22 তারিখে বাবুকে হাসপাতালে ভর্তি করেছি, 22 তারিখ থেকে আজকে হচ্ছে 27 তারিখ, 28 তারিখ। কালকে বাবুকে আইসিইউতে ওরা দিয়েছে, এই ভেন্টিলেশনে দিয়েছে। আইসিইউতে যেদিনকে নিয়ে গেছি সেদিনকেই দিয়েছে। 22 তারিখে আমরা বাবুকে নিয়ে যাই, 20 তারিখ থেকে সন্ধ্যার পর থেকে হালকা হালকা গা গরম, 21 তারিখে বাবুর জ্বর এসছে। তার আগের দিন পর্যন্ত 20 তারিখের আগের দিন পর্যন্ত কিন্তু 19 তারিখে বাবু কিন্তু দিব্যি হাঁটাচলা করেছে, নিজেরটা নিজে খেয়েছে, স্নান করেছে, খাবার নিজে খেয়েছে, পায়খানা বাথরুমে নিজে গেছে, সমস্ত কিছু। তো 20 তারিখে হালকা হালকা গা গরম, 21 তারিখে ভালো রকমভাবে জ্বর। তা 21 তারিখে জ্বরের ওষুধ খাওয়ানো হলো। ডাক্তারের সঙ্গে সঙ্গে ডাক্তারকে ফোন করা হলো, যার আন্ডারে রয়েছে বাবু, যে নিউরোলজিস্ট দেখছেন আর কি অ্যাপেলোর, তাকে ফোন করা হলো। তিনি বললেন আপনি একটা কাজ করুন, জ্বর হওয়ার সাথে সাথে কিন্তু বাবু একদম শরীরের যে মুভমেন্ট করাটা সেটা কিন্তু বন্ধ করে দিয়েছে। এবার আমি বারবারই একটা কথা সবাইকেই জিজ্ঞাসা করছি, মানে ফোন করে, যে বাবু মুভমেন্ট কেন বন্ধ করে দিল, মানে উঠে বসা বা শুয়ে থাকলে এক পাশ থেকে আরেক পাশে ফেরানো, সেই জিনিসগুলো একদমই মানে করছিল না। মানে পুরো দমে শরীর ছেড়ে দিয়েছে, মানে উঠিয়ে বসানো, পেছনে নিয়ে আসবো আমি, দুটো বালিশ দিয়ে পেছনে হেলান দেওয়াবো আর কি, খাওয়াবো বলে। মা বলছে যে খাওয়ানোটা ওইভাবে তো খাওয়ানো যাবে না। আমি বললাম শুইয়ে খাইও না, কারণ বাই চান্স যদি গলায় আটকে যায়, শুইয়ে খাইও না, এরকম বালিশ দুটো দিয়ে পেছনে হেলান দিয়ে যাতে বসে একটুখানি খেতে পারে। তো সেই তুলেছি,
ওনাকে উনি আর পেছন দিকে আসতে পারছে না। এবার অতটা লম্বা, তেমনি হেলদি, এবার তাকে তো আমি টেনে পেছনের দিকে আনতে পারছি না, কারণ উনি পুরো বডি আমার ওপরে ছেড়ে দিয়েছে। এবার আমার একা মহিলার পক্ষে ওনাকে পেছনেও নিয়ে আসা যাচ্ছে না। আমি আস্তে আস্তে করে তখন বলছি, বাবু আস্তে আস্তে করে, আমি তোমাকে ধরে আছি, তুমি আস্তে আস্তে করে পেছাও, আস্তে আস্তে করে পেছাও। ওরম করতে 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 অনেক টাইম নিয়ে পিছিয়ে, মানে তবুও পুরোপুরি হেলান দেওয়ানো যায়নি, জাস্ট একটু মাথাটা একটু উঁচু করা গেছে ওইভাবে। তখন আমি আমার বরকে বললাম যে না, এ তো ইসে তোমার কি জানি বলে, বা আমার বর বলল যে হাসপাতালে তোমাকে নিয়ে যাব, বা ওর নাম কি বলে, অ্যাপেলোতে যে ডাক্তারের আন্ডারে রয়েছে তাকে ফোন করলো। উনি বলল যে আপনি একটা কাজ করুন, ওনাকে একটা এমডি দেখিয়ে দিন, জ্বর হয়েছে তো একটা এমডি দেখান, তারপরে কি হয় আমাকে রিপোর্টটা দিন। তারপরে যথারীতি বিকেলবেলায় ডাক্তার বাড়িতে আসলো, দেখানো হলো। তার আগে সুগার টেস্ট, প্রেশার টেস্ট যেমন করা হয় সব ঠিক আছে, প্রেশার ঠিক আছে, সুগার ঠিক আছে, হ্যাঁ। কিন্তু জ্বরও যে মানে বিশাল 101, 2, লাস্ট 3 পর্যন্ত আমি বাড়িতে ছিল যখন 103 এরকম, 1-2-এর মধ্যে বেশি ঘোরাফেরা করছিল। তারপরে ডাক্তারবাবু দেখে গেলেন, বলল যে না, চিন্তার সেরকম কিছু ব্যাপার নেই, এত ওষুধ খাচ্ছেন তো উনি, এতগুলো মেডিসিন চলছে, তার জন্য বোধহয় দুর্বলতার থেকে উনি উঠতে পারছেন না। ডাক্তার আমাদের এইটাই বলে গেল। এবার আমি বারবারই কিন্তু একটাই প্রশ্ন করছি যে মুভমেন্ট কেন করছে না, যে পরশু দিনকেও মানে আগের দিনেও 19 তারিখেও যে হাঁটাচলা করে বেরিয়েছে সেই মানুষ হুট করে কি করে একদিনের মধ্যে এরকম হয়ে যায়, বারবারই এটা বলছি। তারপরে পায়খানাও মানে করে ফেলছে, টয়লেটও করে ফেলছে, ডাইপার মানে সে কিছু, আমার শাশুড়ি তো মানে পড়াতেই পারে না, উনিও যথেষ্ট এজেড। তারপরে কি করব, আমি গিয়ে ডাইপার পরিয়ে সে এক পাশ থেকে আরেক পাশে আনতে পারছি না, এমন অবস্থা। তারপর আমি পরের দিনকে আর কি 21 তারিখে বাবুকে ভর্তি করেছি। 21 তারিখে বিকেলবেলায় ডাক্তার দেখে গেছে। 22 তারিখে আমি সকালবেলায় ডাইপার চেঞ্জ করতে গিয়ে দেখছি বাবু পুরো পায়খানা পেচ্ছাপ দুটোই করে ফেলেছে। তারপরে পায়খানাটা মাকে বললাম তুমি ডাইপারটা দিয়েই মুছাও, মুছিয়ে একটা আমাকে ভেজা ন্যাকড়া দাও, ভেজা ন্যাকড়া দিয়ে মুছিয়ে টুছিয়ে ডাইপার পরিয়ে একটা হাফ প্যান্ট পরিয়ে দিলাম। মানে উনি এমন একটা মানুষ, জীবনে কোনোদিনও ওনাকে আমি দেখিনি পায়ের গোড়ালির ওপরে ওনার লুঙ্গি পরতেন, পায়ের গোড়ালির ওপরে কোনোদিনও লুঙ্গি পায়ের গোড়ালি পর্যন্ত সবসময় থাকতো, মানে এই রকম। ওনাকে জীবনে আমি মানে কোনোদিনও যে লুঙ্গি ভাঁজ করে দেখবে অনেকে পরে বাড়িতে, কোনোদিনও দেখিনি। তো হাফ প্যান্ট পরিয়ে দিলাম, এবং যখন এক পাশ থেকে আরেক পাশে কাত করছি ডাইপারটা পরানোর সময়, তখন বাবুর চোখ মুখগুলো দেখে আমার যেন একটা অস্বাভাবিক লাগছে, মানে রেসপন্স করছে না মনে হলো আমার তখন। মানে বাবু কাত হও, বাবু এই পাশে ঘোরো, বাবু ওই পাশে ঘোরো, মুখের মধ্যে কোনো। তখন আমি ওকে ফোন করলাম, করে বললাম যে না, বাবুর কন্ডিশন যা দেখছি বাবুকে হাসপাতালে দিতে হবে, বাড়িতে রাখলে হবে না, কারণ বাবু কিন্তু রেসপন্স করছে না। সঙ্গে সঙ্গে আমরা ডাক্তারবাবুকে ফোন করলো, ডাক্তারবাবু বললো আপনারা নিয়ে আসুন, আগে এমার্জেন্সিতে এনে দেখান। এমার্জেন্সিতে আমার হাজব্যান্ড অ্যাম্বুলেন্সের থেকেই ফোন করলো যে ডাক্তারবাবু আমরা নিয়ে যাচ্ছি, তো এমার্জেন্সিতে আপনি কাইন্ডলি এসে একটু দেখে যাবেন যাতে আপনার আন্ডারেই ভর্তি করতে পারি। তো ডাক্তারবাবু আমাদের কথা রেখে এমার্জেন্সিতে এসে দেখে গেছে। তারপরে মোটামুটি ওই রাত্রি 8টা, 8:30, তার আগে ভর্তি অ্যাডমিশনও হয়ে গেল। গায়ে প্রচণ্ড জ্বর উঠেছে আবার। তা জ্বর ওঠার পরে এবার ওই এমার্জেন্সিতে পুরো মানে ঠান্ডা, ওদের পুরো এসি, তো রুমটা পুরো এসি, প্রচণ্ড কাঁপছে মানে কি বলবো, পুরো অত বড় একটা বেডগুলো তোমরা দেখেছো
রাতে বা বড় বড় নার্সিংহোমে তোমরা জানো চাকা লাগানো যে বেডগুলো থাকে কতটা ওয়েটি হয় সেই বেডটা, সেই বেড পুরো কাঁপছে, ওনার কাপের সাথে সাথে বেড পুরো কাঁপছে, মানে এতটা কাঁপছে আর কি। তা আমরা সঙ্গে সঙ্গে ডাক্তারকে বললাম, এমার্জেন্সিতে যিনি ছিলেন যেই ডাক্তার, সঙ্গে সঙ্গে ডাকলাম যে ডাক্তারবাবু এরকম অবস্থা। তো উনি সাথে সাথে আসলো, প্যারাসিটামল মানে সে লিকুইড আর কি, সমস্ত কিছু ওষুধ যেগুলো দেয় সব স্যালাইনের মধ্যে একটা ছোট এরকম স্যালাইন চালু করলো, সাথে সাথে ইঞ্জেকশন এই চ্যানেল করা থাকে তো চ্যানেলের মধ্যে ইসে করে আরও অনেকগুলো মেডিসিন ওরা সাথে সাথে দিল। ওই পর্দা পুরো পর্দা এরকম টানা থাকে, পর্দা টেনে দিল আমাদেরকে, বাইরে এসে করে ওরা পুরো ওষুধপত্র দিল যা যা করার। আর এখানে সব ইসিজির এই সমস্ত কিছু বসিয়ে মনিটরিং হচ্ছে, করলো। এবার এর মধ্যে তারপরে ওরা সব চলে গেছে, আবার পর্দাটা খুলে দিয়েছে ওষুধপত্র ইঞ্জেকশন দেওয়ার পরে, খুলে দেওয়ার পরে এবার কাপ কমছে না কিছুতেই। এবার আমি তো পুরো ধরে দাঁড়িয়ে কপালে হাত বুলিয়ে ঠাকুরের নাম নিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। অনেক পেশেন্ট আসছে যাচ্ছে, তা বাবু মাঝে মাঝে চোখটা হালকা করে খুলছে আবার বন্ধ, অক্সিজেন চলছে, হাতটা একবার এরকম তুলছে, কখনো ওই অক্সিজেনের ওইটাকে খোলার চেষ্টা করছে, মানে এই রকম করছে। তারপরে জ্বরটা নামলো, জ্বরটা নামার পরে প্রচণ্ড ঘাম, মানে চুলের এই ফাঁকে পর্যন্ত ঘাম, এতটা ঘাম। এবার পুরো ওদের যে পোশাকটা পরানো থাকে পোশাকটা পুরো এইসব বুকের টুকের এইসব জায়গাগুলো ঘেমে গেছে। আমি হাত দিয়ে দিয়ে মুছে ওখানে ওই কম্বলটা ছিল কম্বলটার উপরে ইসে করছে, কারণ আমি কোনো কাপড় নিয়ে যাইনি। আর ওদেরকে ডাকলাম, ওরাও বললো যে ওনাকে তো প্যারাসিটামল দেওয়া হয়েছে, সেই কারণের জন্য জ্বরটা নেমেছে তাই ঘামছে, কিন্তু ওরা মুছিয়ে দিয়ে গেল না। তারপরে আমি ওই সামনের যেই পোর্শনটুকু খোলা পেয়েছি ওই পর্যন্ত আমি হাত দিয়ে যতটা মুছতে পেরেছি মুছেছি, কিন্তু পেছনে পিঠগুলো ভেজা ছিল। তারপরে ওরা 8টা সাড়ে, তারপরে বাবু এমনি আর কি নর্মাল যেরকম ঘামটা হয়ে যাওয়ার পরে ঘুমের মতন করে আর কি ওইরকম ছিল। এবার 8টা সাড়ে 8টা নাগাদ ওরা নিয়ে গেল স্ক্যান করাতে। স্ক্যানে নিয়ে গেল, ডাক্তারবাবু প্রথমেই দেখে বলল যে মনে হচ্ছে একটা স্ট্রোক হয়েছে, হতে পারে একটা স্ট্রোক হতে পারে বা কোনো একটা ইনফেকশান হতে পারে, দুটো কথা কিন্তু ডাক্তারবাবু বলেছিল। কিন্তু এতটা তো ডিটোরেট করার কথা না, ডাক্তার বলল। ঠিক আছে, এবার বাড়িতে ওরা যখন আর কি আমাদের নিয়ে গেল ইসেতে ওই স্ক্যান করাতে নিয়ে গেল, স্ক্যান করালো, আমরা দুজন আমি আর আমার বড় বাইরে বসে রয়েছি, স্ক্যান করালো। তা জিজ্ঞেস করলাম যে স্ক্যানের রিপোর্টটা কি এখন ভেতরে গেলে পাওয়া যাবে? বললে হ্যাঁ পাওয়া যাবে। তারপরে ওরা বললো যে পেশেন্টকে আইসিইউতে শিফট করা হয়েছে, ওখান থেকে নিয়ে গেল আইসিইউতে নিয়ে যাওয়ার পরে ওখানে আমরা বাইরে দাঁড়ালাম, ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে আইসিইউতে যে ডাক্তার ছিল জিজ্ঞেস করলাম তাকে, তা তিনি বললেন যে না স্ট্রোক হয়নি। তারপরে তো ওরা সব টেস্ট করেছে, করার পরে তারপরে রাতের দিকে জানতে পারলাম যে নিউমোনিয়া আর ইনফ্লুয়েঞ্জার দুটোই অ্যাটাক করেছে এবং বুকে একটা ইনফেকশন দেখা দিয়েছে। এবার এই নিউমোনিয়া আর ইনফ্লুয়েঞ্জার এই দুটো এতটা এই কয়দিনে এতটা ডিটোরেট করেছে যে আমরা 22 তারিখে ভর্তি করেছি আর আজকে হচ্ছে 28 তারিখ। এই কয়দিনের মধ্যে এতটা খারাপ সিচুয়েশন চলে গেছে। ডাক্তাররা বারবারই বলছেন যে ওনার যথেষ্ট বয়স হয়েছে, 72-এর উপরে বয়স, তো সেখানে নিউমোনিয়ার মতন এবং ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়া দুটো অ্যাটাক করাতে বুকে সংক্রমণটা অনেকটাই বেড়ে গেছে। আমরা চেষ্টা করছি এটাই বলেছে। এবার কালকে পরশুদিনকে যখন আমার বর আসলো তখন ও বলল যে বাবু কিন্তু ভালো নেই। কালকে তো আমাকে ফোন করলো, আজকে এই ভিডিওটা করার আগে ফোন করলাম, কেটে দিল ফোন। এবার ছেলে
আজকে অনেক কষ্টে স্কুলে পাঠিয়েছি, কালকে সারা রাত ছেলে কেঁদেছে, সারাটা রাত। আমি সেই মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ঘুম পাড়ানোর চেষ্টা করছি, এই করছি ওই করছি, কিছুতেই ছেলে, ওর বাবা একবার বকলো যে তুই কি শরীর খারাপ করতে চাইছিস, উনি এখনও হাসপাতালে রয়েছে, তুই কাঁদছিস, একটা মানে ইসে করছিস, ওনার যাতে কোনো ক্ষতি হয় তাই চাইছি, সেরমভাবে বললো, যাতে তাতে যেন কান্নাটা বন্ধ হয়। দেখলাম যে না, আজকে স্কুলে কিছুতেই যাবে না মা, আমি স্কুল থেকে এসে কোনো খারাপ খবর শুনবো না। তো আমি বলছি না না, তুই চিন্তা করছিস কেন, ডাক্তার তো সেরকম বলেনি, ডাক্তার বলেছে আমরা চেষ্টা করছি, এটুকুই বলেছে। ডাক্তার কি সেরকম কিছু বলেছে? তুই স্কুলে যা, ভালো খবরই শুনবি। তা স্কুলে তো পাঠিয়েছি। এবার শাশুড়ি ওইদিকে কান্নাকাটি, কারণ উনি সারা দিন দুজনে একসঙ্গে, যত ওনার কথা, আমার শ্বশুরের একটা মানুষের সঙ্গেই পৃথিবীর সর্বকথা, সেটা হচ্ছে আমার শাশুড়ি। সারাদিন ওনাকে কত কিছু বুঝাচ্ছে, কত কিছু, যা পার্টিগত ব্যাপার হোক, কোনো অন্য কিছু ব্যাপার হোক, সমস্ত কিছু। আর আমার ছেলে মানে ঘরের মধ্যে পড়তে বসে, ধরো পড়ছে, একটা কিছু বুঝতে পারলো না, কোনো একটা সাবজেক্টে কিছু বুঝতে পারলো না, মানে কোনো একটা শব্দ বা বাংলায় কোনো একটা শব্দ বুঝতে পারছে না, সঙ্গে সঙ্গে চলে গেল ওই ঘরে, গিয়ে দাদানকে জিজ্ঞেস করে আসলো এটা কি। বা সায়েন্সের কোনো একটা জিনিস বুঝতে পারছে না, সঙ্গে সঙ্গে চলে গেল ওনার কাছে, দাদান এটা কি। মানে এই অসুস্থ হয়ে আসার পরেও কিন্তু এটা করেছে। এবার কালকে তো থেকে ছেলে জানি না, আমি আর ওকে দেখার, ও 2 দিন 3 দিন থেকে দেখার জন্য খুব ইসেও করছে, মা আমাকে একবার নিয়ে যাও, কিন্তু ওনার এমন ইনফেকশন যে কাউকে দেখা করতে দিচ্ছে না, আর যে গেলেও অনেক দূর থেকে মাস্ক পরে। এবার বাকিটা জানি না। আর আমাদের এই বাড়িতে আমার ছেলের ওই একটা মানুষের সঙ্গে কথা বলা, একটা মানুষের সঙ্গেই সময় কাটানো, শাশুড়ি মা আর উনি আর আমি, কথা কার সাথে বলবে, ওনার সাথেই যত কথা, ওনার কাছেই বায়না, এই বই কিনে দাও, ওই বই কিনে দাও। সেদিনকে সত্যজিৎ রায়ের একটা মিউজিকের ওপরে কোনো কম্পোজিশন নিয়ে একটা বই লিখেছিল, আমি জানিও না, সেই বইটা নেট থেকে সার্চ করে বের করেছে, দাদানকে বলেছে আমাকে সত্যজিৎ রায়ের ওই বইটা কিনে দাও, সেই বইটা কিনে নিয়ে এসছে। পথের পাঁচালী সেদিনকে কিনে নিয়ে এসছো, দাদু বলে না, বই পড়তে চাইছে, না করবে না, নিয়ে আসলো। পরশুদিন যত বই ওনার দেওয়া, সমস্ত বই সুন্দর করে সাজিয়ে রেখেছে, মা এগুলো আমার বই, এগুলো দাদান আমাকে কিনে দিয়েছে। ভীষণ বই কিনতে চায়, নানান রকম বই, এই গল্পের বই, ওই গল্পের বই, বিভিন্ন রকম, যেগুলো মানে পড়বে আর কি, এইগুলো। আর ওনারও এই জিনিসটার প্রতি প্রচণ্ড ন্যাক, ওনার কাছে দৌড়ে দৌড়ে ওই জিনিসগুলোর জন্য যাবে, এটা এই, এটা ওই, এটা ওই। এবার আমাকে কালকে ছেলে যা করেছে আমি জানি না এর পরের পরিস্থিতি কীরকম থাকবে বা কি করব আমি নিজেই জানি না। কারণ আমার ছেলে এক তো মানে আমার ননদ চলে যাওয়ার পরে এই বাড়ি থেকে মোটামুটি ওর দাদুই, ওর মানে দাদুর প্রতি যত রাগ বলো, যা কিছু বলো, সব ওই দাদানের ওপরেই সমস্ত কিছু আবদার। কখনো গিয়ে এই বই চাইছে, কখনো হয় কিছু না, ওই কলের মাঝে দেখলাম কলের কিছু মুখটুকগুলো, ওগুলো কিনে নেট থেকে দেখেছে, ওই কতগুলো কিনে নিয়ে আসলো, দাদান তাই সই, মানে যত বায়না, বইপত্র হাবি জাবির অন্য কিছু যা বায়না সব ওনার কাছে। ওর বাবার কাছে বললে এগুলো করবে না, ওনার কাছে বই দাও, এই বইটা কিনবো, ওই বইটা কিনবো। পাণ্ডব গোয়েন্দার মনে হয় একটা বই, সে 1200 টাকা না কত টাকা একটা, সে কয়দিন জিজ্ঞেস করলো ওই দোকানের ওনাকে, উনি আমাকে ফোন করলো যে দিদি এইটা দাম এরকম। তা আমি বললাম এত দাম তো,
তা আপনি এখন একটু রাখুন, আমি পরে জিজ্ঞাসা করে আপনাকে ফোন করছি। তারপরে আমি বললাম, বাবু এই বইটা এখন এত দাম দিয়ে অতটা ইসের মোটা বই না কিনে তুই পাতলা, পাণ্ডব গোয়েন্দার তো আরও বইগুলো আছে, সেগুলো তুই পাতলা পাতলা যেগুলো আছে সেগুলো তুই কেন। তাই বললাম, আর আমার ঘরে তো রাখারও প্রবলেম, মানে জন্মদিনে বই বলো, অন্য অন্য যা যা কিছু বলো, আমার পিসি শাশুড়িও জন্মদিনে ওকে সব গল্পের বই, ডিকশনারি এইসব দেয়, কিন্তু রাখার জায়গা নেই। তো ওই ওখানে কিছু জিনিস ফেলে দিই, ফেলে দিয়ে সেখানে জায়গা করে করে বইপত্র ঢোকায়, এই হচ্ছে অবস্থা। এবার আমি জানি না আজকে আমার জন্য কি খবর অপেক্ষা করছে, এখনও পর্যন্ত কোনো খবর পাইনি, ফোন করেছি ফোন ধরছে না। এবার আমাদের এমন কাজ, এই সোশ্যাল মিডিয়ার কাজটা এমনই একটা কাজ যেখানে আমরা যত কিছু আমাদের ওপর দিয়ে যাই হোক না কেন, আমরা কাজ বন্ধ করতে পারি না চ্যানেলের জন্য। আর আমাদের মতন ক্রিয়েটাররা যারা ছোট ছোট সাবস্ক্রাইবার রয়েছে, যাদের এমনি ভিউজ কম, তোমরা সবাই দেখতে পাও যে আমার চ্যানেলে আমার ভিউজ কেমন হয়, সেখানে আমাদের মতন ক্রিয়েটারদের ভিডিও বন্ধ রাখা মানে চ্যানেলের পুরো মানে বিশাল ক্ষতি করে ফেলা। কিন্তু জানি না এই রকম পরিস্থিতিতে কাজ কিভাবে করব, তবে চেষ্টা অবশ্যই করব, নর্মালভাবে যেরকম আসি কাজ করি সেটা চেষ্টা করব। তোমরা প্রার্থনা করছো, আমিও প্রার্থনা করছি। আমার হাজব্যান্ড বলছে বেডশুল হব হব করছে, যাতে বেডশুল না হয় তার জন্য একটা ম্যাটের ওপরে মানে শোয়ানো হয়েছে, প্রচুর নাকি সেটার দাম। এবার বেস্ট ট্রিটমেন্ট উনি পাচ্ছেন, ডাক্তাররা বলছে আমরা চেষ্টা করছি, এবার বাকিটা ঈশ্বরের ওপর। আমার পিসি শাশুড়ি এরা 5 ভাই 2 বোন, আমার শ্বশুরমশাইরা 5 ভাইয়ের মধ্যে ইনি একমাত্র বেঁচে রয়েছে, বাদবাকি সব ভাইরা মারা গেছে। এবার কিন্তু এই আমার পিসি শাশুড়িরা ছোট ভাই যে ছিল সেও চলে গেছে, তারও নিউমোনিয়াতেই চলে গেছে। এরও এই রকম পরিস্থিতি। আরেক ভাই ছিল যেই ভাসুরের মানে যেই জেঠি শাশুড়ি মারা গেল, এই বাড়িতেই থাকে আমার পাশের ঘরে, জেঠি শাশুড়ি যে মারা গেল তার যে মানে হাজবেন্ড, উনি ক্যান্সারে 7 দিনের মধ্যে ক্যান্সার ধরা পড়লো, 7 দিনের মধ্যে মানে হাসপাতালে ভর্তি করার পরে 7 দিনের মধ্যে উনি এক্সপায়ার করে গেল। এই একজনই বেঁচে ছিল। তা বাবু তোমরা, আমি যে রিসেন্ট যে ভিডিওটা আর কি বাবুকে নিয়ে যাচ্ছে, ছবিটা শুধু দিয়েছি, তোমরা দেখলে বুঝতে পারবে যে উনি কিন্তু এই বয়সেও যথেষ্ট স্ট্রং, হ্যাঁ, এবং টাইমে খাওয়া, উনি এখন বলে না, উনি ভীষণ রেস্ট্রিকশান মেনটেন করেন। উনি যেরকম খাবার খায় না, মানে কল্পনা করতে পারবে না ওরকম খাবার কোনো মানুষ খেতে পারে না, এতটা রেস্ট্রিকশান মেনটেন করে উনি চলেন। খাওয়া টাইমে, ঘুম টাইমে, তারপরে খাওয়ার পরে আবার ওই বসে বজ্রাসনে বসে ব্যায়াম, সর্বক্ষণ উনি এগুলো মেনটেন করতেন। কিন্তু ওই যে বলে না যে হুট করে, কিন্তু এত ভালো হয়ে আসার পরে বাবু সুস্থভাবে নিজেরটা নিজে করা, খাওয়া, আমরা ফিজিওথেরাপি পর্যন্ত ডাক্তার বন্ধ করে দিল রিসেন্ট, যে আর ওনার ফিজিওথেরাপি দরকার নেই, উনি এখন ঠিকঠাক আছে। এর মধ্যে কি করে এই জিনিসটা হলো, কিভাবে হলো, আমাদের মাথার উপর দিয়ে পুরোটা ব্যাপারটা গেল, এটুকুই বলার ছিল। জানি না, তোমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করো, আমার ছেলে কিভাবে যে আমি ওকে সামলাবো আমি নিজেই জানি না, আমি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছি সত্যি কথা বলতে। কি এটুকুই বলার, পরে তোমাদের অন্য ভিডিওর সঙ্গে দেখা হবে।